আমাদের দেশের অতি অদূরদর্শী, অতি সংকীর্ণ স্বার্থ শুধু বোঝা রাজনীতিকরা, শুধু আমরা ওরা বিভাজন বোঝা রাজনীতিকরা, শুধু বিভাজনের মাধ্যমে শাসনকাল দীর্ঘায়িত করার চেষ্টা করা রাজনীতিকরা এখন তা বুঝছেন না। আমরা বলতে চাইছি যে সেনাবাহিনীর হেলাফেলা এ কিন্তু আগুন নিয়ে খেলা। যদি গত ৭৫ বছরের স্বাধীন ভারতের ইতিহাসের দিকে কেউ তাকান, যদি এই ভারতের মাটিতে দাঁড়িয়ে, আমার দেশের মাটিতে দাঁড়িয়ে কেউ প্রতিবেশী দেশগুলির দিকে তাকান, বিশেষ করে পূর্ব এবং পশ্চিমে আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র, যেগুলো অবিভক্ত ভারত ভেঙে ৪৭ তৈরি হয়েছে, তাদের ইতিহাসের দিকে যদি তাকান, তাহলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর ছেলে খেলা করছেন আমাদের দেশের রাজনীতিকরা, যখন মমতা ব্যানার্জি বলছেন যে তাকে দেখে ২০০ সেনা ছুটে পালিয়েছেন। ঘটনাটা কি হয়েছিল? রেড রোডের উপরে, কলকাতা রেড রোডের উপরে, যেটা হচ্ছে একেবারে ঠিক ফোর্ট উইলিয়াম, অর্থাৎ কেনা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় যেটা হেডকোয়ার্টার, ইস্টার্ন কমান্ড, তার যে হেডকোয়ার্টার, তার লাগোয়া রাস্তা এবং সেনাবাহিনীর দখলে থাকা রাস্তা, সেই রাস্তার উপর একটা অস্থায়ী মঞ্চ বেঁধে, রাজনৈতিক মঞ্চ তৈরি করে সেনাবাহিনীর অনুমতি না নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি চলছিল। সেনাবাহিনী সেটিকে ভেঙে দেয়, মঞ্চটিকে ভেঙে দেয়। সেনাবাহিনী তার বন্ধু বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন তাকে দেখে সেনারা নাকি ছুটে পালিয়েছে। সেনাবাহিনীর এই অমর্যাদার প্রতিবাদে প্রাক্তন সেনা আধিকারিকরা তারা সমস্ত রকম বৈধ অনুমতি নিয়ে পুলিশের এবং সেনাবাহিনীর তার প্রতিবাদ করেছেন। অবশ্যই তার মধ্যে যথারীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হওয়া অবধারিত রাজনীতি মিশে গিয়েছে। সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার মমতা ব্যানার্জি সম্পর্কে কয়েকটি খারাপ কথা বলেছেন, যেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচারের আজকাল অঙ্গ। কিন্তু মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী এই তরজা, এই খেউড়ের প্রতিযোগিতা, এই কুশব্দের প্রতিযোগিতা, এগুলোর জন্য গোটা পশ্চিমবঙ্গ পড়ে আছে। সামান্য কয়েক একর জায়গা সেনাবাহিনীর ফোর্ট উইলিয়াম সংলগ্ন, তা বাদ দিয়েও পশ্চিমবঙ্গে হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা পড়ে রয়েছে। সেখানেই তো তারা এই রাজনীতির খেলাগুলো খেলতে পারেন। সেনাবাহিনী তো রাজনীতি করে না আমাদের দেশে, তারা ওভাবে প্রতিক্রিয়া জানায় না সাধারণত কোনো ঘটনা। কিন্তু প্রাক্তন সেনা আধিকারিকরা যেভাবে সংগঠিত হয়েছেন এবং যেভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বিবৃতি আমরা দেখেছি, অভিযোগ গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে চিফ অফ ডিফেন্স স্টাফের কাছেও, তাতে বোঝা যাচ্ছে যে বিষয়টা সেনাবাহিনী খুব হালকাভাবে নেয়নি। নেওয়ার কোনো কারণ নেই। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তাকে দেখে ভারতীয় সেনা ছুটে পালিয়েছে, তাহলে তো তার সম্পর্কে প্রশ্ন জাগে তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করেন। আজকে যদি ভারত ভূমি আক্রান্ত হয়, আমাদের দেশ যদি বিদেশি শত্রুর দ্বারা আক্রান্ত হয়, তাহলে কি বাকি সবাইকে রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী আর মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য অন্য কোনো সেনাবাহিনী? তা তো নয়। বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির ঝগড়া থাকতেই পারে, থাকবেও চিরকাল, গণতন্ত্রের পক্ষে তা থাকা স্বাস্থ্যসম্মত। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে না মমতা ব্যানার্জি কোনো ঝগড়া থাকতে পারে, না শুভেন্দু অধিকারী কোনো ঝগড়া থাকতে পারে। এই জায়গাটা বারবার সম্প্রতিকালে আমরা দেখছি মমতা ব্যানার্জির এবং তার দলবলের গুলিয়ে যাচ্ছে যে সম্ভবত এই ভাবনা শুধু তাদের নয়,
সোশ্যাল মিডিয়াতে যে মতামত প্রকাশিত হতে দেখি সর্বক্ষণ, তাতে দেখছি অনেকেই ভাবনার দ্বারা আক্রান্ত যে সেনাবাহিনী যেন বিজেপির একটি অংশ। আসলে আমাদের ভাবনা চিন্তা এতখানি পার্টিজান হয়ে গেছে, এতখানি রাজনৈতিক দলের দ্বারা একেবারে অধিকৃত হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গিয়েছে, যে আমরা রাষ্ট্রের সঙ্গে সরকারের এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলের পার্থক্য করতে ভুলে গিয়েছি। ভারতীয় সেনাবাহিনী ভারত রাষ্ট্রের একটি অংশ। সেই অংশটি, তার কোনো বিকল্প নেই, তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, তাদের ভোটে দাঁড়িয়ে জিততে হয় না। শুভেন্দু অধিকারীকে ভোটে জিততে হবে, মমতা ব্যানার্জিকে হারাতে হবে, তাই থেকে অনেক কথা বলতে হতে পারে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধেও কেউ ভোটে দাঁড়াচ্ছেন না, সেনাবাহিনীও কারো বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে না। তাদের একটা সম্পূর্ণ আলাদা সাংবিধানিক সংবিধান দ্বারা নির্দেশিত কাজ রয়েছে, সে কাজ তারা করে চলেছেন, গৌরবের সঙ্গে করে চলছেন গত ৭৫ বছর। তাদের নিয়ে হেলাফেলা, আগুন নিয়ে খেলা, একথা কি করে ভুলে যান রাজনীতিকরা?